ওকে, তাহলে আমরা রিডিংয়ে যখন যাব, রিডিংয়ে ৩টা প্যাসেজ থাকবে। রিডিং প্যাসেজ 1। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কোন প্যাসেজটা ইজি হয়। আসলে এটার কোনো শর্টকাট নিয়ম নাই যে ১ নাম্বারটা ইজি হবে, ২ নাম্বার ৩ নাম্বারটা হার্ড হবে। সবগুলা প্যাসেজই একই ক্যাটাগরির থাকবে অ্যান্ড তাদের প্যাসেজ থেকে যে কোয়েশ্চেনগুলো আনসার করতে হতে পারে সেগুলা ট্রু, ফলস অর নট গিভেন এই টাইপের কোয়েশ্চেন রিডিংয়ে আসবেই। তারপর ওয়ান ওয়ার্ড অনলি, মানে ফিল ইন দ্য গ্যাপস, এটাও আসতে পারে। তো দেখেন, ফার্স্ট যেই প্যাসেজটা, এখান থেকে আমার টোটাল ১৩টা কোয়েশ্চেন আনসার করতে হবে। সেকেন্ডটা থেকেও এরকম ১৩টা, এবং থার্ড প্যাসেজ থেকে টোটাল ১৩টা। এই ৩, ১৩, ৩৯ বা ৪০ নাম্বার, ১ ঘন্টা সময়। তো প্রশ্ন যখন আপনাকে দিবে প্যাসেজ 1, আপনার প্রথম কাজ হবে এটার হেডলাইনটা পড়েই বুঝতে পারবেন পোলার বিয়ার নিয়ে কথা বলবে। ওদের জীবনযাপন, কোথায় থাকে, কি সব আসে বিষয়। তো আপনার প্রথম কাজ কি প্যাসেজটা পেয়ে পুরাটা প্যাসেজ পড়া? পুরাটা প্যাসেজ পড়তে গেলেই আপনি সময় নষ্ট করে ফেলবেন, এটা করা যাবে না। আপনাকে প্রথমে প্যাসেজটা দেখেই চলে যেতে হবে কোয়েশ্চেনে। আপনি প্রথমে ১ থেকে ৭ আনসার করতে চান, ওয়েল, তাহলে গেলেন ১ নাম্বার কোয়েশ্চেনে। ১ নাম্বার কোয়েশ্চেনে আপনাকে বলা হয়েছে পোলার বিয়ার্স সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। তাহলে আপনি এই যে খাতা কলম নিয়ে বসছেন, এইখানে আপনার কিছু ওয়ার্ডকে গোল দিতে হবে। কি কি? এই যে ভ্যারিয়াস হেলথ প্রবলেম, আর এটার কারণটা কি, কি কারণে? ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, মানে স্কিনের নিচে যে চর্বি বা তেলের লেয়ার, সেটার জন্য ওদের বিভিন্ন হেলথ প্রবলেম হয় কিনা। এখন এই স্টেটমেন্টটা সঠিক না সত্য, মিথ্যা, নাকি আমার পেসেজে এই সম্পর্কে কোনো কথাই বলা নাই, এই জিনিসটা আমার খুঁজে বের করতে হবে। তাহলে এই যে আমি এই প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নের ২টা কিওয়ার্ড, হেলথ প্রবলেম আর হলো ফ্যাট আন্ডার স্কিন। এই কিওয়ার্ডগুলো এখন খুঁজবো। রিডিং এর পদ্ধতি হলো কিওয়ার্ড খোঁজার জন্য স্কিম অ্যান্ড স্কিপ। স্কিম কি? আপনার প্যাসেজটা যখন শুরু করবেন, ফার্স্ট লাইন টু লাস্ট লাইন পড়বেন না, আপনি জাস্ট চোখ বুলায় দেখতে থাকবেন যে যেই ওয়ার্ড দুইটা খুঁজতেছেন এই ওয়ার্ড দুইটা কোথায় আছে, ফার্স্ট প্যারাগ্রাফে আছে না সেকেন্ড প্যারাগ্রাফে আছে। এটা হলো স্কিমিং। আর স্ক্যানিং, ওই লাইনের মধ্যে যেই জায়গায় এটা খুঁজে পাবেন সেই লাইনে প্যাসেজের মধ্যে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে সেই লাইনটা মার্ক করে রাখবেন, আন্ডারলাইন করে রাখবেন। তাহলে আমরা খুঁজি ফ্যাট আন্ডারনিথ স্কিন। এই যে দেখেন, 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। ফ্যাট, স্কিনের নিচে ফ্যাট আছে, এই কথাটা কিন্তু আমি খুঁজে পাইছি ফার্স্ট প্যারাতে, তার মানে উত্তর এই প্রথম প্যারাতেই আছে। এখন এই যে ফ্যাট কথা বলছে, আর আরেকটা কিওয়ার্ড আমি দাগাইছিলাম, সেটা কি? ভ্যারিয়াস হেলথ ইস্যুস, বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি করে কিনা। এখন পুরো প্যাসেজটা একটু পড়ে দেখতে হবে, মানে এই প্যারাগ্রাফটা। পোলার বিয়ার্স আর বিইং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জের জন্য ওরা খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাট দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স, এই যে হারায় যাচ্ছে, কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস, এই যে হারায় যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, এটার জন্য আরো বড় কিছু কনসিকুয়েন্স, মানে কি ক্ষতি বা ফলাফল ভবিষ্যতে দেখা যেতে পারে। দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড টু এক্সট্রিম কন্ডিশনস অফ আর্কটিক সার্কেল। আর্কটিক রিজিয়ন মানে কি? যেখানে প্রচুর ঠান্ডা, বরফ, যেখানে টেম্পারেচার -40 পর্যন্ত যেতে পারে। ওয়ান রিজন ফর দ্যাট ইজ দে হ্যাভ আপ টু এত, তার মানে এই যে ঠান্ডা এরিয়াতে সুন্দর করে জীবনযাপন করার জন্য তাদের স্কিনের নিচে ফ্যাট আছে, এটা তো তাদের জন্য বেনিফিট একটা জিনিস। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ এত এত এত। দেখেন তাহলে নেক্সট লাইনে হিউম্যানে চলে গেছে, হার্ট ডিজিজ, ডায়াবেটিস হয়ে গেছে, ইয়েট পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্স। এই যে স্কিনের নিচে এতটুক তেল চর্বির পুরো লেয়ার আছে 11 সেন্টিমিটার, তার জন্য পোলার বিয়ারের কোনো রোগ হয় না। তাহলে ক্লিয়ারলি এই প্যাসেজ থেকে বুঝতে পারতেছি যে স্কিনের নিচে অয়েল আছে, ফ্যাট লেয়ার আছে, কিন্তু ইয়েট, তারপরেও দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্সেস নো সাচ কনসিকুয়েন্স।
মানে মানুষের মতো ডায়াবেটিস বা হার্ট ডিজিজ এরকম কোনো রোগ তার হয় না। তাহলে প্রথম সেন্টেন্সটার আনসার কি হবে? ফলস হবে। খুব ইজি। আমি স্টেটমেন্টটা এখানে পেয়ে গেছি এবং আমার ওইখানে যে কোয়েশ্চেনটা দিয়ে রাখছে তার সাথে আমি ম্যাচ করে দেখলাম যে এটা ওরা ভুল কথা লিখছে, তাহলে আমি আনসার শিটে ফলস লিখবো একের পিছনে। তারপরে যাই সেকেন্ডে। এখন দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস, তাহলে এখানে কার নাম? লিউ। এই ওয়ার্ডটাকে আপনি গোল চিহ্ন দিবেন বইয়ে, এটা হলো আপনার কিওয়ার্ড। অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার্ড ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স, তাহলে কি গ্রুপস অফ পোলার বিয়ার্স মানে পোলার বিয়ারের বিভিন্ন জাতের মধ্যে কম্পেয়ার করে দেখছে কিনা, এই স্টেটমেন্টটা আছে কিনা, আর থাকলে এটা ট্রু না ফলস এগুলো খুঁজে দেখতে হবে। আর এই স্টেটমেন্টটা যদি প্যাসেজ পরে খুঁজে নাই পাই, তার মানে কি নট গিভেন, এই এই সম্পর্কে কোনো কথা বলাই নাই আমার প্যাসেজে। তো আগে খুঁজি লিউ নিয়ে কোন প্যারাগ্রাফে খুঁজে পাই। ফার্স্ট প্যারাগ্রাফ যেহেতু ডান হয়ে গেছে, ফার্স্ট প্যারাগ্রাফে আর কোনো তথ্য কোয়েশনে আসবে না। সেকেন্ড প্যারাগ্রাফে যাই, এই যে শুরুতেই পেয়ে গেছি লিউ। আমি দেখি তো মার্ক করা যায় কিনা, মার্ক করতে পারলে আমি দেখাই। এই যে লিউ, Liu and his colleagues sheds light on this mystery. They compared the genetic structure of polar bears with that of the closest relatives from the warmer climate. এখন পোলার বিয়ার মানে কি? যেগুলো হলো উত্তর মেরু দক্ষিণ মেরুতে ঠান্ডা এলাকায় থাকে। এছাড়াও তো বিয়ার মানে ভাল্লুক আছে নর্মাল রিজিয়নে যেগুলো থাকে, যেগুলো ওয়ার্মার ক্লাইমেটে থাকে, যেমন ব্রাউন বিয়ার্স। তো এগুলোর সাথে তাদেরকে কম্পেয়ার করছে, দেখেন কথা কিন্তু আছে, কম্পেয়ারের কথা আছে। This allowed them to this allowed them to determine the genes that have allowed polar bears to survive in one of the toughest environments on world। মানে এই যে এত টাফ একটা এনভায়রনমেন্ট এখানে এইটা আছে কিনা। এখন লিউ অ্যান্ড হিজ কলিগস এটাও কিন্তু পড়তে হবে। দেখেন আপনি যদি তাড়াহুড়া করে লিউ এই ব্রাউন বিয়ারদের সাথে ওকে কম্পেয়ার করছে এটা খুঁজে পেয়ে লাফাইতে লাফাইতে ট্রু দিয়ে ফেলেন, হবে না। এখানে কলিগ নিয়ে আরো কিছু কথা আছে। কলিগ ফাউন্ড দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন নোন এস APOB which reduce levels of এত এত LDL bad cholesterol in human mutations. These genes are associated with increased risk of heart disease. Polar bears may therefore be an important study model to understand heart disease in human। এখন এই যে এইখানে লিউ অ্যান্ড হিজ কলিগস কি পাইছে, খুঁজে পাইছে, খুঁজে পাইছে যে পোলার বিয়ারের মধ্যে যেই এলডিএল কোলেস্টেরলটা তৈরি হয় লিপোপ্রোটিন, এই লাইপোপ্রোটিনটা আবার মানুষের দেহেও যে তৈরি হয়, তাহলে পোলার বিয়ারকে দিয়ে যদি রিসার্চ করে মানুষের মধ্যে কেন হার্ট ডিজিজ হয় সেটা সম্পর্কে ধারণা পাইতে পারে। তাইলে এই যে লাস্ট পার্ট অফ দ্য প্যাসেজ এইখানে কিন্তু মানুষ আর পোলার বিয়ার নিয়ে তুলনা করছে, পোলার বিয়ারের সাথে অন্য কোনো জাত নিয়ে তুলনা করে নাই। তাহলে এই যে এই লাস্টের অংশটা আমার ইম্পর্টেন্ট না, প্রথম 3 লাইনে যেটা পড়ছিলাম সেটা ইম্পর্টেন্ট, পোলার বিয়ার অ্যান্ড ব্রাউন বিয়ার। এখন লাইনটা আবার পড়ি। The study done by Liu and his colleagues compared different groups of polar bear। এখন আমারে বলেন এই যে 3টা লাইন এখানে ক্লিয়ারলি বলে দেয়া আছে পোলার বিয়ারের সাথে ওয়ার্মার ক্লাইমেটের ব্রাউন বিয়ারের তুলনা করা হয়েছে, কিন্তু ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার কিন্তু বলা হয় নাই। তাহলে এই যে দেখেন এই ডিফারেন্ট গ্রুপস ওয়ার্ডটাই ডিফারেন্স তৈরি করে ফেলছে উত্তরের সাথে প্যাসেজের। তো এইটা কেয়ারফুলি দেখার পর আপনার ফলস দিতে হবে, ট্রু দিলে কিন্তু উত্তর ভুল। তাড়াহুড়া করা যাবে না, কেয়ারফুলি করতে হবে। জয়েন করছে, বুঝতে পারলেন? ওকে, তারপর 3 নম্বরে যাব। আবার লিউ অ্যান্ড হিজ কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। দেখেন আমরা প্যাসেজে কিন্তু লিউ আর ওর কলিগের কাজ সম্পর্কে পড়ছি, কিন্তু এখানে কথাটা হলো কি ফার্স্ট রিসার্চার, মানে ওরাই কি সর্বপ্রথম, এর আগে কি আর কেউ করে নাই? এই ব্যাপারে কি প্যাসেজে কথা বলা আছে? যাই আবার সেখানে গিয়ে খুঁজি। এ স্টাডি বাই এত 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 শেড লাইন ইন এত দে কম্পেয়ার্ড এত, এই যে দেখেন তারা কম্পেয়ার করছে জেনেটিক্স নিয়ে। ওয়েল আমার 3 নাম্বার কোয়েশ্চেনেও এটাই বলছে যে জেনেটিক্স বা এটা নিয়ে স্টাডি করছে, কিন্তু কোথাও কিন্তু বলা নাই
যে ওরাই সর্বপ্রথম বা ওদের আগে কেউ করে নাই। এই লাইনটা পড়ে এখানে দেখতে হবে। ওরা কাজ করছে ঠিক আছে, কিন্তু ওদের আগে অন্য কেউ করে নাই এই সম্পর্কে কিন্তু এই প্যাসেজে কোথাও কিছু বলা নাই। তাহলে আমি কিন্তু ওইটাকে বলতে পারবো না যে এটা দেয়া আছে। অ্যান্ড দে আর দ্য ফার্স্ট রিসার্চার। তো সরাসরি কি বলা আছে যে ফার্স্ট রিসার্চার? বলা নাই, তাহলে ইয়েস দিতে পারবো না। আবার এটা কি আমি ফলস দিতে পারবো? প্যাসেজে কি বলছে যে দে আর নট দ্য ফার্স্ট বা দে আর দ্য লাস্ট? এটাও কিন্তু বলে নাই। তাহলে আমি এটাকে ট্রুও দিতে পারবো না, ফলসও দিতে পারবো না। এটার আনসারটা হবে নট গিভেন। মানে এই যে ফার্স্ট যেই কথাটা, এই কথাটা আমার প্যাসেজে কিন্তু উল্লেখ নাই। তো সেই জন্য আমি এটাকে দিব নট গিভেন। রিজন কিন্তু এই যে এইভাবে বের করতে হবে। নট গিভেনটা আর ফলস নিয়ে সবাই কনফিউশনে থাকে। এখন আমি ভেঙে দেই কিভাবে কনফিউশনটা। যখন আপনি একটা কোয়েশ্চেন পড়লেন, কোয়েশ্চেনটা পড়ার পর প্যাসেজে গিয়ে সেটা খুঁজলেন, ভালো কথা। এখন প্যাসেজে খুঁজে সেই লাইন বা সেই সম্পর্কে কোনো কথা প্যাসেজে খুঁজে পান নাই, তাহলে এটা ডেফিনেটলি নট গিভেন হবে। তারপরে অনেক সময় কনফিউজড হয়ে মনে হয় যে এইখানে যে লাইনটা বলছে প্যাসেজে এই বিষয়ে কথা নাই ডিরেক্টলি, তাহলে এটার ফলস দিলেও তো হয়। এখন ফলস, ট্রু, ফলস এবং নট গিভেন এটার জন্য একটা শর্ত আছে, খাতায় লিখেন। সবাই প্লিজ খাতায় লিখেন। যদি স্টেটমেন্ট আর প্যাসেজে পড়ে যেটা বুঝতে পারি দুইটা মিলে যায় তাহলে ট্রু। ট্রু। যদি না মিলে, বিপরীত কথা বলে, অপোজিট কথা বলে, তাহলে ফলস। আর যদি সেই বিষয়ে প্যাসেজে কোনো কথাই বলা না থাকে তাহলে নট গিভেন। গেল। এখন আবার যাই 4 নম্বর কোয়েশনে। Polar bears are able to control their levels of bad cholesterol by genetic means. এখন ব্যাড কোলেস্টেরলকে জেনেটিক মিনসের মাধ্যমে কন্ট্রোল করতে পারে। তাহলে এখানে আপনার কিওয়ার্ড হলো কন্ট্রোল আর ব্যাড কোলেস্টেরল। এই দুইটা ওয়ার্ডকে স্ক্যান করব। পুরা প্যাসেজ পড়বো না, আগে স্ক্যান করব। কোনটা? আচ্ছা, আমরা যদি স্টেটমেন্টটা প্যাসেজে খুঁজে পাই এবং তারা একে অপরকে ম্যাচ করে তাহলে ট্রু। যদি ম্যাচ না করে, অপোজিট কথা বলে, যেমন ধরেন একটা কোয়েশ্চেনে আপনাকে বলছে রহিম গোজ টু বিজনেস এভরি মর্নিং, প্রতিদিন সকালে ব্যবসায় যায়। আর প্যাসেজ পড়ে গিয়ে পাইলেন রহিম গোজ টু মার্কেট, মানে বাজারে যায় প্রতিদিন সকালে। তাহলে আপনার স্টেটমেন্টের কি অপোজিট কথা বলতেছে, তার মানে ফলস। আর যদি এমন হয় রহিম গোজ টু রেস্টুরেন্ট এভরি ইভিনিং আফটার হিজ অফিস আওয়ার, কিন্তু প্যাসেজ খুঁজে কোথাও রেস্টুরেন্টের কথা খুঁজে পান নাই, তার মানে ওই স্টেটমেন্টটা প্যাসেজে নাই, নট গিভেন। ট্রু, ফলস, নট গিভেন, এইভাবে আলাদা করতে হবে। আচ্ছা, তো যেখানে যাচ্ছিলাম, আমরা এখন 4 নম্বর কোয়েশনে খুঁজবো কি? পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল, এই দুইটা ওয়ার্ডকে খুঁজবো। ওকে, খুঁজি পোলার বিয়ার। আমি কিন্তু সেকেন্ড প্যারা সলভ করে ফেলছি, তাহলে ডেফিনেটলি 4 নম্বর কোয়েশনটা সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে না। সিকোয়েন্স মেনটেন করে কিন্তু কোয়েশনগুলা, এটাও মাথায় রাখবেন। 1, 2, 3 নম্বর কোয়েশন সেকেন্ড প্যারাতে কমপ্লিট, থার্ড প্যারাতে যাব। থার্ড প্যারাতে ব্যাড কোলেস্ট্রল এই ওয়ার্ডটা খুঁজবো। ওল্ডার জেনারেশন দেওয়া আছে, রিডিউস ডেন্সিটি দেওয়া আছে, ব্যাড কোলেস্টেরল দেওয়া আছে, রিমুভড, বোন ইজ আন্ডার। আমি কিন্তু পুরা প্যারাগ্রাফ পড়তেছি না, দেখেন ব্যাড কোলেস্টেরল এই ওয়ার্ডটা আগে আমি খুঁজতেছি। তারপর ব্যাড কোলেস্টেরল, এখানে প্রেগনেন্ট গিয়ে চলে গেছে, ফাইনালি ডেন, বোন ডেন্সিটিতে চলে আসছে, তাহলে ডেফিনেটলি এখানে বোন ডেন্সিটি নিয়ে কথা বলতে বলতেছে, এখানে ব্যাড কোলেস্টেরল নিয়ে কথা নাই। নেক্সটে যাই। আহ, এইটাতে খুঁজতেছে, দেখেন আমি কিন্তু খুব স্পিডে, আপনাদেরকে এভাবেই খুঁজতে হবে। আগে ব্যাড কোলেস্টেরল ওয়ার্ডটা খুঁজতে হবে, খুঁজে পাচ্ছি না, তার মানে এই প্যারাগ্রাফেও নাই। ওকে, ডেলিভারির ফোকাসড, এইখানেও ব্যাড কোলেস্টেরল নিয়ে কথা নাই, এখানেও পাচ্ছি না।
আচ্ছা তাহলে দাঁড়াও, দেখতেছি। এখানে তাহলে আমি থার্ড প্যারাগ্রাফটা আবার একটু খুঁজবো, যেহেতু লাস্ট প্যারাগ্রাফগুলোতে পাই নাই। থার্ড প্যারাগ্রাফে এই যে সেকেন্ড প্যারাগ্রাফেই ব্যাড কোলেস্টেরলের কথা ছিল, আমরা মিস করে গেছি। আবার একটু মার্ক করি। এই যে ব্যাড কোলেস্টেরল। এখন এই যে লিউ এবং তার কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন নোন্ড APOB, which reduces levels of low density lipoproteins, a form of bad cholesterol। মানে কি এই এলডিএল লাইপোপ্রোটিনগুলো হলো এক টাইপের ব্যাড কোলেস্টেরল। আর এইটাকে রিডিউস করতে পারে কিভাবে? পোলার বিয়ারের মধ্যে একটা জিন আছে যেটার নাম কি এপিওবি। তাহলে পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস। 4 নাম্বার কোয়েশ্চেনটা ট্রু। ওদের মধ্যে এমন একটা জিন আছে এপিওবি নামের, বাই জেনেটিক মিনস মানে ওদের মধ্যে একটা জিন আছে যার মাধ্যমে এই ব্যাড কোলেস্টেরলকে ওরা কন্ট্রোল করতে পারে। তাহলে এই এতক্ষণে এসে আমরা একটা ট্রু পাইলাম। তো এটা হলো একটা গেল। এখন 5 নাম্বার। 5 নাম্বারে দেখেন ফিমেল পোলার বিয়ার্স নিয়ে কথা বলছে, এটা হলো একটা কিওয়ার্ড। আরেকটা হলো 6 মাস, এই ওয়ার্ডটাকে খুঁজতে হবে। 6 মাস টাইম ফ্রেম নিয়ে কোথাও কোনো কথা বলছে কিনা, যে ফিমেল পোলার বিয়াররা 6 মাস খাবার ছাড়া বাঁচতে পারে, এটা এখন বুঝবো। দ্য জেনেম অফ পোলার বিয়ার এত এত এত। এখানে ফিমেল পোলার বিয়ার পাচ্ছি না টিস্যু বোন পাচ্ছি না। এই যে ফিমেল পোলার বিয়ার পাইছি। ফিমেল পোলার বিয়ার্স হাউএভার আন্ডারগো এক্সট্রিম কন্ডিশনস ডিউরিং এভরি প্রেগনেন্সি। প্রেগনেন্সি নিয়ে কথা বলছে। ওর কিন্তু খাবার ছাড়া 6 মাস বাঁচতে পারে, এই রিলেটেড কথা বলে নেই। তাহলে দিস ফিমেলস উইল ডিগ ম্যাটারনিটি ডেন্স, মানে কি কিছু গর্ত খুঁড়বে যেখানে ওরা এই প্রেগনেন্সি অবস্থায় বা ম্যাটারনিটি মাতৃত্বকালীন সময়টা থাকবে। ইন দ্য স্নো অ্যান্ড উইল রিমেইন দেয়ার বোথ এত আফটার দেখেন 6 মাস নিয়ে। দ্য প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 মান্থস অফ ফাস্টিং। এই যে দেখেন ক্লিয়ারলি বলে দিছে 6 মান্থস অফ ফাস্টিং মানে 6 মাস না খেয়ে থাকতে পারে। Where the female bears have to keep their selves and their cubs alive। ওই গর্তের মধ্যে 6 মাস না খেয়ে তারা নিজেদেরকে এবং তাদের বাচ্চাদেরকে অ্যালাইভ জীবিত রাখে। তাহলে এটা কিন্তু দেয়া আছে এবং এটা ট্রু। তাহলে আমার এই স্টেটমেন্টটা কি ট্রু। ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর 6 মান্থস উইদাউট ফুড। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য বোনস, এই যে এখন একটু আগে বোন একটা প্যারাগ্রাফে খুঁজে পাইছিলাম, ফোর্থ প্যারাগ্রাফে বোনস নিয়ে। এখন পোলার বিয়ার যারা ফিমেল তাদের বোনগুলা কি ওয়ার ভেরি উইক ওয়েন দে কেম আউট অফ দেয়ার ডেন্স ইন স্প্রিং। 3টা কিওয়ার্ড এখানে, স্প্রিং, ফিমেল পোলার বিয়ারের বোন, আর হলো উইক, ভেরি উইক, এই 3টা ওয়ার্ড খুঁজবো। ওকে, আমরা বোন শরীর ইউজ, এই যে দেখেন এইখানে কিন্তু একটু আহ, আগের দিকে যাইতে হবে। দ্য ডিজিজ হোয়ার বোনস শো, এটা কিন্তু একটু প্রিভিয়াস ইয়েতে চলে গেছে। বোনস শো রিডিউস ডেন্সিটি ইউজুয়ালি কজড বাই ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ রিডিউস এত 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 এত। বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেলড এত এত এত। কিন্তু এটা কিন্তু পোলার বিয়ার নিয়ে বলছে, ফিমেল পোলার বিয়ার নিয়ে বলে নাই। সো এখানে বোন নিয়ে যেই কথাটা মাত্র বলছে সেটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে নেক্সটে যাই। হ্যাভ টু এত এত এত। সাইকোলজিস্ট এত ফাউন্ড অ্যান এক্সপ্লেনেশন ফর এত প্যারাডক্স পোলার বিয়ার্স আর এবল টু ইনক্রিজ ইন। এই যে দেখেন তিনি ডিসকভার করছে দ্যাট প্রেগনেন্ট বিয়ার্স মানে গর্ভবতী যারা তারা তো ফিমেল বিয়ার্স, দে আর এবল টু ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ দেয়ার বোনস বিফোর started to build their dens. In addition, 6 months later, they finally emerged from den with their cubs. There was no evidence of significant loss of bone density. মানে কি ওই গর্ত খোঁড়ার আগেও তাদের বোনের ডেন্সিটি হাড়ের ঘনত্ব ঠিক ছিল, আবার 6 মাস পর গর্ত থেকে বের হওয়ার পরও তাদের হাড়ের ঘনত্ব ঠিক ছিল। তাহলে এই স্টেটমেন্টটা কি ট্রু। যখন তারা স্প্রিং এ বের হয়ে আসে তখনও তাদের, সরি ট্রু না ফলস, মানে
দে আর ভেরি উইক, এটা ফলস। তাদের বোনগুলোর ডেন্সিটি ঠিকই ছিল, উইক হয় নাই, দুর্বল হয় নাই। 6 নাম্বারটা ফলস। 7 নাম্বারে কি বলছে? The polar bear's mechanism for increasing bone density could also be used by people one day. মানে এই যে পোলার বিয়ার যে বোন ডেন্সিটি মেকানিজম ফলো করে ইনক্রিজ করার জন্য, এটাকে কি ওয়ার্ড? আর পিপল মানে যে মানুষ এক এক সময় ইউজ করবে কিনা, এই রেফারেন্সটা এখন খুঁজবে কোথায় আছে। বোন ডেন্সিটি ইনক্রিজ করার মেথড, following screen. If the mechanism of bone remodeling in polar bears can be understood, many bedridden humans মানে কি শয্যাশায়ী পুরুষ বা মহিলা মানুষ যারা আছে, ইভেন অ্যাস্ট্রোনটস কুড পটেনশিয়ালি বেনিফিট। তার মানে কি বেনিফিট মানে কি ভবিষ্যতে কাজে লাগাতে পারবে দেখেই তো বেনিফিট করতে পারে, মেকানিজমটা বুঝতে পারলে। তাহলে এই যে এই স্টেটমেন্টটা বোঝাচ্ছে যে 7 নাম্বার স্টেটমেন্টটা কি ট্রু। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ট্রু ফলস নট গিভেনকে সলভ করতে পারি। এখন এটা তো শেষ করলাম, আপনারা এখন বলেন যে এই যে এতটুকু বুঝাইলাম এর মধ্যে কার কি কনফিউশন আছে? লাগবে না? মানে পরে দিয়ে কেন? ক্লাস করে না, কালকে সকালে থাকবো না বস। আমিও সকালে থাকবো না, তাই কি যে ওটি আছে আমি দেখি, যদি না লাগে আমি আপনাকে দিয়ে দেবো। দেখো সেফটি শার্ট আছে, তাহলে কারো কোনো প্রবলেম নাই। ট্রু ফলস নট গিভেন যে বুঝাইলাম, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা রিডিং টেস্টেই এটা থাকেই। কোয়েশ্চানে কি? হ্যাঁ, কেন করবেন না? আপনার কাছে তো পেপার দিয়ে দিবে। কোয়েশ্চেনের কিওয়ার্ড মার্ক করতে পারবেন, প্যাসেজের মধ্যেও মার্ক করতে পারবেন। এটার উপর তো কোনো বিধিনিষেধ নাই। আর পেন্সিল দিয়ে তো সব কাজ। সো কোনো প্রবলেম নাই। ভুল মার্ক বা ভুল দাগ দিয়ে ভরে ফেললেও কোনো ক্ষতি নাই। তাহলে স্টেপ হলো ২টা। কিওয়ার্ড খুঁজতে হবে, তারপর সেটা দ্রুত প্যারাগ্রাফে প্যাসেজে গিয়ে স্ক্যান করতে হবে কোন প্যারাগ্রাফে কত নাম্বার প্যারাগ্রাফে কোন লাইনে আছে। তারপর খুঁজে পাওয়ার পর ওই প্যারাগ্রাফ থেকে পুরা লাইনটা ভালো মতো পড়তে হবে, ওটার মিনিংটা বের করতে হবে। তারপর দেখতে হবে যে স্টেটমেন্টের সাথে পজিটিভ না নেগেটিভ, আর নাকি সেই বিষয়ে কোনো কথাই বলা নাই। তো এইভাবে খুঁজে বের করতে হবে আনসার। তাহলে এটা যদি হয়ে যায় আমরা নেক্সট ইয়েতে যাই, 8 থেকে 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন দেখেন কোয়েশ্চেন কিন্তু সিকোয়েন্স ফলো করবে। ওই লাস্ট যেই প্যারাগ্রাফে আমরা শেষ করছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই যে এই প্যারাগ্রাফ থেকে শুরু হবে। বাকি যেই 4টা প্যারা এই প্যারাগ্রাফগুলোতে থাকবে। তো এই পেজেই শুরুতে চলে আসি। তো শুরুতে কি মেডিকেল বেনিফিটস নিয়ে কথা বলছে। এখন এই যে প্যাসেজটা এখানে আমার পড়ে তো লাভ নাই, আমার চলে যেতে হবে মেইন কোয়েশ্চেনে। কোথায় ইয়েটা দেয়া আছে? এখন লাইনটা আগে পড়তে হবে। পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড ড্যাশ, মানে ওর একটা গুণাবলী বা ওর একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবে। আনইন্টেলিজেন্ট মানে কি বোকা, অ্যান্ড লেজি হতে পারে, যে লেজি সবসময় শুয়ে বসে ঘুমায়। তো একটু পরে দেখতে হবে যে আনইন্টেলিজেন্ট এই টাইপের কথা কোথায় আছে। মেডিকেল বেনিফিটস এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, কারণ আমার ওয়ার্ডটা মেডিকেল বেনিফিটসের সাথে রিলেটেড না। উই টেন টু ওয়ান প্রোটেক্ট, প্রোটেক্ট নিয়েও নাই। এলিফেন্টস প্রাইমেটস, বিয়ার্স অন দ্য আদার হ্যান্ড, এই যে বিয়ার্স অন দ্য আদার হ্যান্ড সিম টু বি পারসিভড অ্যাজ স্টুপিড, মানে কি ওদেরকে পারসিভ মানে মনে করা হয়, ধারণা করা হয় ওরা স্টুপিড, অ্যান্ড ইন মেনি কেসেস ভায়োলেন্ট। এই যে সেকেন্ড যেই ওয়ার্ডটা এটা লেজি না, স্টুপিড মানে আনইন্টেলিজেন্ট বোকা, আর ভায়োলেন্ট। এক্স্যাক্ট 8 নাম্বারের আনসার হবে ভায়োলেন্ট। তারপর কোয়েশ্চানে যাই। কোয়েশ্চান এখন সেকেন্ড কোয়েশ্চানে বলছে কি হাউএভার দিস মে নট বি কারেক্ট। ফর এক্সাম্পল এই যে একটা জুর কথা বলছে, তেনজি জু, এ বিয়ার হ্যাজ বিন সিন ইউজিং এ ব্রাঞ্চ অ্যাজ এ ড্যাশ।
and this allowed him to knock down some dash. তাহলে আগে তেনজি জুরটা খুঁজে বের করি প্যাসেজে কোথায় আছে, তারপর সেখান থেকে সলভ করব। এই যে ইয়েট অ্যান্সিডেন্ট তো এই যে এই লাইনটা আমার পরে লাভ নাই, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস এটাও পরে লাভ নাই। এ মেল বিয়ার কল্ড গোগো ইন তেনজি জু খুঁজে পাইছি। অসাকা প্রদেশের তেনজি জুতে হ্যাজ বিন অবজার্ভড মেকিং ইউজ অফ এ টুল, একটা যন্ত্র বা একটা জিনিস বানাইছে, টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট। দ্য বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ, মানে কি একটা গাছের ব্রাঞ্চ। তাহলে আমার কোয়েশনে কি ছিল, কোয়েশনে ছিল ইন তেনজি জু এ বিয়ার হ্যাজ বিন সিন ইউজিং এ ব্রাঞ্চ, একটা শাখা, তাহলে টি ব্রাঞ্চ গাছের শাখা, এটা ম্যাচ পাইলাম। অ্যাজ এ কি, অ্যাজ এ টুল, একটু আগে আমরা দেখছি এই কথাটা কি বলছে, টুল বলা হয়েছে, এটাকে টুল বলা হয়েছে, কিন্তু একটু আগে দেখলাম এই যে মেকিং ইউজ অফ এ টুল, এবং সেটা কিভাবে মাল্টি ট্রি ব্রাঞ্চকে ইউজ করে, এবং কি কারণে ইউজ করতো, মাল্টিপল অকেশনস, বেশ কিছু ঘটনায় বা বেশ কিছু সময়ে, টু ডিসলজ এ পিস অফ মিট হাং আউট অফ হিজ রিচ, মানে ওর নাগালের বা আয়ত্তের বাইরে একটা মাংস ঝুলছিল, ওটাকে ডিসলজ করার জন্য, মানে গাছের শাখা থেকে নামানোর জন্য বা কাছে আনার জন্য, যে কোনো একটা কিছু। তাহলে ডিসলজ, তাহলে টু নক ডাউন, ডিসলজ মানে কি নামানো বা কাছে নিয়ে আসা। দিস অ্যালাউড হিম টু নক ডাউন মানে কি, নকডাউন এটার বাংলা করলে দাঁড়ায় যে এটাকে নামানো। ধরেন আমরা ছোটবেলায় গাছের মধ্যে আহ, ছোট ইটের টুকরা দিয়ে আম বা লিচু এরকম জাম গাছে ঢিল দিতাম, তারপর কিছু ঢিল দিলে এগুলো পড়ে যেত, এই টাইপের নকডাউন, মানে আমি ওই ব্রাঞ্চের টুলটা দিয়ে, টি ব্রাঞ্চের যে টুল, ওটা টুল বা যন্ত্র বা হাতিয়ার, ওটা দিয়ে ধাক্কা দিয়ে নকডাউন, ওটাকে ফেলে দিতাম। টু নকডাউন কি সাম মিট, একটু আগে আমরা দেখছি মিট মাংস, যেটা তার নাগালের বাইরে ছিল, সেটাকে আনার জন্য। তাহলে 10 নম্বরের আনসার হলো মিট, মাংস। তারপরের কোয়েশনে যাই, তারপরের কোয়েশনে বলছে এ ওয়াইল্ড পোলার বিয়ার ওয়ার্কড আউট এ মেথড অফ রিচিং এ প্ল্যাটফর্ম। তাহলে কিওয়ার্ড কি, এটা প্ল্যাটফর্ম, আর হলো এ ওয়াইল্ড পোলার বিয়ার হোয়ার এ ড্যাশ ওয়াজ লোকেটেড, মানে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে বা একটা মঞ্চ বা বেদি যেখানে কিছু একটা ছিল, সেখানে সে পৌঁছাতে চায়, রিচিং। তাহলে ওয়াইল্ড পোলার বিয়ার কোন লাইনে আছে সেটা খুঁজি। প্রবলেম সলভিং এবিলিটি হ্যাজ অলসো বিন উইটনেসড ইন ওয়াইল্ড পোলার বিয়ার, দেখেন এই যে এখানে কিন্তু আমি ওয়াইল্ড পোলার বিয়ারকে পাইছি এই লাইনটায় মাত্র, although not as obviously as with গোগো, ঠিক আছে। A calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt, barrels মানে কিছু ড্রাম বা ব্যারেল এরকম, ইন অ্যান অ্যাটেম্প্ট মানে একটা প্রচেষ্টায়, টু গেট টু এ ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম, এই যে দেখেন প্ল্যাটফর্ম ওয়ার্ড কিন্তু খুঁজে পাইছি, প্ল্যাটফর্মের উপর স্ট্যান্ডিং করছিল কে, ফটোগ্রাফার। তাহলে সেই ফটোগ্রাফারকে ধরার জন্য, তাহলে 11-র আনসার হবে কি, হোয়ার এ ফটোগ্রাফার ওয়াজ লোকেটেড, প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের উপরে ফটোগ্রাফার ওয়াজ লোকেটেড। তারপরে পোলার বিয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার সাচ এস কনশাস ম্যানিপুলেশন, কনশাস মানে কি সচেতন, ম্যানিপুলেশন অফ অবজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটি সিমিলার টু এ ড্যাশ। তাহলে কনশাস ম্যানিপুলেশন এই ওয়ার্ডটা আগে খুঁজি কোন প্যাসেজে আছে, এই প্যাসেজের কাহিনী শেষ, ফটোগ্রাফার বের করলাম। ইন আদার স্টাডিজ সাচ এজ ওয়ান বাই অ্যালিসন এমস, পোলার বিয়ার শোড ডেলিবারেট অ্যান্ড ফোকাসড ম্যানিপুলেশন, এই যে দেখেন কনশাস ম্যানিপুলেশন, ফোকাসড ম্যানিপুলেশন, পেয়ে গেছি ওয়ার্ড। ফর এক্সাম্পল, এইমস অবজার্ভড বিয়ার্স পুটিং অবজেক্টস ইন পাইলস, মানে কি
একটা কি পাইলের বাংলা কি বলা যায়, একটা স্তূপ, অবজেক্ট কিছু বস্তুকে একটা পাইলে মানে স্তূপে রাখতেছে, অ্যান্ড নকিং দ্যাম ওভার ইন হোয়াট অ্যাপিয়ার টু বি এ গেম, মানে একবার সাজাচ্ছে আবার এটাকে নকিং ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তো এটা একটা গেমের মতন সে খেলতেছিল। তাহলে এই যে অবজেক্ট অফ পাইল, তাহলে এই যে এই 11 নম্বর যে কোয়েশ্চেনটা মাত্র খুঁজলাম, 12, polar bears have displayed behavior such as conscious manipulation of objects and activity similar to কি। এখন এইটা তো একটু গেস করতে হবে, সিমিলার টু এ কি মানে যেই অ্যাক্টিভিটিটা কিসের মতন মনে হচ্ছিল, একটা গেমের মতন। কারণ এই যে এই লাইনটায় দেখেন কমপ্লিটলি বলছে অ্যান্ড নকিং দেম ওভার ইন হোয়াট অ্যাপিয়ার্ড টু বি এ গেম, মানে এই ঘটনাটা তার কাছে কেমন, ওই পোলার বিয়ারের কাছে কেমন মনে হচ্ছিল, মজা, একটা খেলার মতন, গেম। তো এই যে গেম এই ওয়ার্ডটা এখানে গেম হবে 12-এ। তারপর বিয়ার্স মে অলসো ডিসপ্লে ইমোশন, দেখেন কিওয়ার্ড কিন্তু ইমোশন। এখন দেখি ইমোশন নিয়ে কই কথা বলছে। গ্রেটার ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এবিলিটিস, ঠিক আছে, এখানে ইমোশন নেই। অ্যাজ ফর ইমোশনস, ইমোশন নিয়ে কথা বলছে। ওয়াইল ফর এক্সাম্পল, কোয়েশ্চেনটা একটু আপনারা পড়েন, দে মে মেক, তারা বানাতে পারে, মুভমেন্টস, এমন কিছু মুভমেন্টস বানাতে পারে যেটা সাজেস্ট করে ড্যাশ ইফ ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হান্টিং, মানে তারা যখন শিকার করতে যায় তখন কোনো একটা কারণে ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে এবং সেটা তাদের মুভমেন্ট দেখে বোঝা যাবে। তো এই লাইনটা একটু খুঁজি। হান্টিং, আমার কিওয়ার্ডটা কি, হান্টিং, যখন শিকারে যায় তখন সে ডিসঅ্যাপয়েন্টেড হয়। তাহলে হান্টিং রিলেটেড কথাটা খুঁজি। Many bears have been seen to hit out at ice and snow, seemingly out of frustration. তার মানে কি, ফ্রাস্ট্রেশনের জন্য নিজেকে নিজেরা কি করে, মানে ব্যথা দেয়, ধাক্কা খায়, বারবার ধাক্কা দেয় আইস এবং স্নোর মধ্যে। অ্যাজ দে হ্যাভ জাস্ট মিসড আউট অন এ কিল, যদি একটা শিকার মিস করে ফেলে তাহলে সেটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফ্রাস্ট্রেশনে আইস এবং স্নোতে ধাক্কা দেয়। তাহলে কি ফিলিংটা কি, মানে দে মেক মুভমেন্টস, এই যে আইস এবং স্নোতে ধাক্কা দেয় নিজেদেরকে, এটা কি সাজেস্ট করে, তাদের ফ্রাস্ট্রেশন ইফ ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হান্টিং। এখন এই যে সাজেস্টিং, এই ওয়ার্ডটার পরে কি ধরনের ওয়ার্ড হতে পারে, আমাদেরকে এই সেন্সটা বিল্ড করতে হবে। দেখেন ইংরেজি গ্রামারে আপনি যখন দেখবেন দে মে মেক মুভমেন্ট সাজেস্টিং, তারা এমন কিছু অঙ্গভঙ্গি বা কাজকর্ম করবে যেটা সাজেস্ট করবে কোনো একটা কিছু। এখন সেটা কি কোনো বস্তুর নাম হবে? অবশ্যই না। তাদের অঙ্গভঙ্গি দেখে তাদের একটা অ্যাক্টিভিটি বা তাদের একটা মনোভাব বা তাদের একটা বৈশিষ্ট্য, এরকম একটা কিছু বোঝা যাবে। তাহলে কি এই ওয়ার্ডটা আমি প্যাসেজ থেকে খুঁজে পাইছি যে ফ্রাস্ট্রেশনে যে তারা এরকম করে, তাহলে ডিরেক্ট ফ্রাস্ট্রেশন ওয়ার্ডটা এখানে বসবে। এখন আপনার কাছে যদি এই যে এই সেন্সটা না থাকে যে এই লাইনের পর তার অঙ্গভঙ্গি দিয়ে সে কি মিন করতে পারে, এখন আপনি যদি লিখে ফেলেন যে ওর আহ, এই প্যাসেজে নাই কিন্তু আপনি আন্দাজে লিখে ফেললেন ওর স্ট্রেংথ বা ওর অ্যাঙ্গার, ঠিক আছে, আপনি এরকমই কিছু অ্যাডজেক্টিভ গুণাবলী বা দোষ এরকম লিখতেছেন, স্ট্রেংথ বা অ্যাঙ্গার, কিন্তু সেটা তো প্যাসেজে নাই। প্যাসেজের সাথে রেলেভেন্ট ওয়ার্ড হইতে হবে যথাসামান্য, প্যাসেজটা পড়ে লিখতে হবে। তো কি টাইপের ওয়ার্ড হবে সেটা একটু গেস করতে হবে। তো 13 নম্বর হয়ে গেলে লাস্ট, তো আর কোনো কিছু নাই। তো এটা কিন্তু ইজি। ট্রু ফলস একটু ক্রিটিক্যাল, কারণ নট গিভেন আর ফলস নিয়ে প্যাচ লাগে, অনেক প্র্যাকটিস করার পর ঠিক হতে পারে। কিন্তু শূন্যস্থান পূরণ ভেরি ইজি, ঠিক মতো পড়লে স্ক্যান করে ওয়ার্ডটা বের করলে করে ফেলা যায়। এই হলো প্যাসেজ 1। এটাতে গেল আপনার 1 ঘন্টার পরীক্ষা, তো 20 মিনিট, 20 মিনিট এখানে গেল। এখন নেক্সট 20 মিনিট রিডিং প্যাসেজ 2। এখানে দেখেন প্যাসেজ পরের পেজে দেওয়া আছে, আগে হলো লিস্ট অফ হেডিংস দেওয়া আছে। কয়টা হেডিংস দেওয়া, 3 3 6 3 9টা হেডিংস দেওয়া। মিলাতে হবে কয়টার সাথে, 3 3 6 7টার সাথে।
তাহলে ৯টা অপশনকে ৭টা অপশনের সাথে ম্যাচ করতে হবে। এই হেডিং ম্যাচিং এটাও মাস্ট আসবে মেইন পরীক্ষায়। এগুলা হলো রিসেন্ট যেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আইএলসের জন্য, সেখানে অবশ্যই এগুলা মাস্ট আসে। তো লিস্ট অফ হেডিং এটা পড়ার জন্য টিপস কি? এখানে আপনি সরাসরি প্যাসেজে চলে যাবেন না। আপনাকে কি করতে হবে? প্রথমে ফার্স্ট কাজ হলো ২টা প্যাসেজকে পড়ে ফেলতে হবে। কোন ২টা প্যাসেজ? সবগুলা না পড়ে জাস্ট এ অ্যান্ড বি পড়বো। এটার একটা টেকনিক আছে, এই টেকনিকটা মাথায় কিন্তু রাখতে হবে। বাসায় যখন আপনারা প্র্যাকটিস করবেন, এই সেম ওয়েতে প্র্যাকটিস করতে করতে আপনাদের আয়ত্ত করতে হবে, আপনাদের স্পিডও বাড়বে। এখন আমি কেন আগেই কোয়েশ্চেনের যেই অপশনগুলো এটা না পড়ে প্যাসেজ এ অ্যান্ড বি আগে পড়তে বলতেছি? কারণ প্রথমত হলো আগের প্যাসেজ ওয়ানে যেই কোয়েশ্চেনগুলো আমরা করেছি ১ থেকে ১৩ পর্যন্ত সবগুলা কিন্তু সিকোয়েন্স অনুসারে আসছে। এই জন্য কোন প্যারার পরে কোন প্যারায় যাব বুঝতে পারছি। কিন্তু এইখানে কোনো সিকোয়েন্স নাই, এলোমেলো করে দেওয়া। তো আপনি ধরেন ১ নাম্বারটা নিয়ে কাজ করবেন, এই লাইনটা পড়বেন, দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। এটারে খুঁজতে গিয়ে আপনার দুনিয়ার খাটনি খাটতে হবে, এ বি সি ডি ই এফ সব খুঁজতে হবে, সময় নষ্ট। আর আপনি আরো নার্ভাস হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন যে খুঁজে তো পাচ্ছি না। সেই জন্য আপনার কাজ করতে হবে কি, প্রথমে এ অ্যান্ড বি কে পড়বেন, খুব ভালো করে পড়বেন। অ্যান্ড প্যাসেজ পড়ার সময় একটা নিয়ম খাতায় লিখে রাখেন, প্যাসেজের প্রথম ২টা সেন্টেন্স অ্যান্ড লাস্ট ২টা সেন্টেন্স ভালো করে পড়বেন, আর মাঝখানেরটা হালকা জাস্ট এক নজর দেখবেন। এখানে তো আপনাকে মুখস্থ করতে কেউ বলে নাই। কারণ এই প্যাসেজের হেডিং, এই পুরাটা প্যাসেজের মিনিং হলো একটা লাইনে প্রকাশ করা হয়েছে। এই যে এইখানে লিস্ট অফ হেডিং, যে কোনো একটা লাইন দিয়ে ফুল একটা প্যাসেজকে মিন করবে। তাহলে সেটার মূল ভাবটা বুঝতে হলে আপনার ফার্স্টের ২টা সেন্টেন্স, লাস্টের ২টা সেন্টেন্স ভালো করে পড়ে ফেলতে হবে, আর মাঝখানের ২-৩টা সেন্টেন্স জাস্ট চোখ বুলায় যাইতে হবে। তাহলে একটা আইডিয়া সেট হয়ে যাবে যে এ নাম্বার প্যারাগ্রাফ কোন লাইনটাকে মিন করতে পারে। তো আমরা সেটা আগে একটু পড়ি। বলা হচ্ছে, the pyramids are the most famous mountains of ancient Egypt and still hold enormous interest for people in the present day. খুবই সহজ লাইন। ইজিপ্টের একটা প্রাচীন নিদর্শন, আর হলো বর্তমানেও মানুষ এটার প্রতি কি প্রচুর ইন্টারেস্টেড। ওকে, দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ ট্রিবিউটস টু দ্য মেমোরি অফ ইজিপশিয়ান কিং। পিরামিডটা কিন্তু ইজিপশিয়ান কিং এবং তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য একটা ট্রিবিউট, কৃতজ্ঞতা স্বরূপ বানাইছে। হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি ইভেন দো আদার কালচার সাচ এস চাইনিজ অ্যান্ড মায়ান অলসো বিল্ড পিরামিডস। মানে কি, এই যে এই ট্রিবিউটটা যে বানানো হয়েছে, এই যে এই আর্টটা বা এই চর্চাটা, এটা কান্ট্রি তাদের দেশকে ছাপায় গিয়ে চাইনিজ এবং মায়ান কালচার বা সভ্যতাতেও নিদর্শন পাওয়া যায়, সেখানেও বিভিন্ন পিরামিড দেখা যায়। দিস এভলিউশন অফ পিরামিডস ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড অ্যাবাউট ফর সেঞ্চুরিজ। এই পিরামিডের যে এভলিউশন বা বিবর্তন, এটা সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী ধরে আর্গুড মানে কি আলোচনা বা তর্ক, আর্গুকে ভদ্র ভাষায় তর্ক বলা যায়, বিশ্লেষণ। অ্যান্ড হ্যাজ বিন রিটেন লিখিত আছে। However, there is no question that as far as Egypt is concerned, তবুও এখানে এমন কোনো প্রশ্ন নাই, as far as Egypt is concerned, it began with one monument to one king designed by one brilliant architect, the step pyramid of ডিজসের অ্যাট সাকারা। তাহলে কি এই যে ইজিপ্টের যেই ইতিহাসবিদ বা ইজিপ্টের যেই চিন্তা, তারা কিন্তু বিতর্কিত না বা কনফিউশনেও নাই, তাদের কোনো প্রশ্নও নাই। তারা ইজিলি মানে খুব ক্লিয়ারলি জানে যে ওয়ান মনুমেন্ট, একটা স্থাপত্য একজন রাজার জন্য ডিজাইন করা হয়েছে বাই এ ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট, যার নাম কি সাকারা। এখন এই যে প্যারাগ্রাফ এ পড়ে ফেলছি, এখন আমি
এই যে 13টা লিস্ট অফ হেডিং, প্রত্যেকটাকে একটু পড়ে পড়ে দেখব কোনটার সাথে ম্যাচ করে। এ কিং হু সেভড হিজ পিপল, প্যারাগ্রাফ এতে পিপল এবং কিং নিয়ে কোনো কথা নাই। এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, এই বিষয়েও প্যারাগ্রাফে এতে কোনো কথা নাই। দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস, মানে কি এরিয়া বলতে ওর যেই জায়গাটা জুড়ে অবস্থিত এবং আর্টিফ্যাক্ট ভিতরের যে নিদর্শন, সেটা নিয়েও কিন্তু কোনো কথা নেই। এ সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এই লাইনটাও কিন্তু মিন করতেছে না প্যারাগ্রাফিকে। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়াস, না, এই বিষয়েও কথা নাই। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, এই কথাটা কিন্তু ম্যাচ করে। কেন ম্যাচ করে? আমরা বলছি যে মার্ক করে দেখাই আদার কালচার্স, চাইনিজ এবং মায়ান সভ্যতাতেও এটা লিঙ্ক আপ পাওয়া যায় এই টাইপের পিরামিড। তাহলে এই লাইনটা আমাকে মিন করে যে 6 নাম্বারটার ম্যাচিং হবে কার সাথে? এইটার সাথে। তাহলে প্যারাগ্রাফ এ হলো 6 নাম্বার, এইটা গেল একটা। এবং পরীক্ষার সময় আপনারা কি করবেন, যেই হেডিংটা অলরেডি ম্যাচ হয়ে যাবে ওইটাকে এই যে এইভাবে ধরে কেটে দিবেন, তাহলে কনফিউজড হবেন না। এটা কাইটে ফেললাম, নেক্সটে যাই। এখন প্যারাগ্রাফ বি। জসের ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট অ্যান্ড ফার্স্ট টু বিল্ড ইন স্টোন। হ্যাঁ, মানে এটা হলো প্রথম একটা পিরামিডের কথা বলতেছে, যেটা থার্ড ডাইনেস্টি, তৃতীয় ইজিপ্টের তৃতীয় বংশের জন্য বা তৃতীয় রাজবংশের জন্য করা হয়েছিল, এবং দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন, এটাই প্রথম স্টোন দিয়ে বানানো হয়েছিল। প্রায়র টু জসের রেইন, মানে এই রাজার যে রাজত্ব তার আগে, টমস ওয়ার রেক্টেঙ্গুলার মনুমেন্টস মেড অফ ড্রাইড ক্লে। তাহলে এইখানে কিন্তু একটা বর্ণনা আমরা আইডিয়া পাচ্ছি যে আগের টমগুলা বা মনুমেন্টগুলা বানানো হতো শুকনো ক্লে দিয়ে, কিন্তু এটাই প্রথম বানানো হয়েছে স্টোন দিয়ে। তাহলে এখানে কিন্তু কিছু বর্ণনা দেয়া হচ্ছে। ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, জসের মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ ইমহতেপ conceived of building a taller, more impressive tomb for his king by stacking stone. ওই যে ওর নামের জন্য, আগে তো কখনোই স্টোন দিয়ে বানানো হতো না, এবারই প্রথম বানানো হচ্ছে। সো ও চিন্তা করলো যে স্ট্যাকিং মানে কি, একটার পর একটা স্টোন বসায়ে, স্টোন স্ট্যাপ একটার উপর একটা বসায়ে একটা টম্ব বানাবো, ইমপ্রেসিভ টম্ব, progressively making them smaller to form a shape now known as the step pyramid. স্টেপ পিরামিড মানে কি? সিঁড়ির মতন, কিন্তু পিরামিড কেউ ছবি দেখলে দেখবেন ওটা কিন্তু সিঁড়ির মতন, ধাপ ধাপ। এখন জসের ইজ থট টু হ্যাভ reigned ফর 19 বছর, 19 বছরও রাজত্ব করছে। বাট সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার্স অ্যাট্রিবিউট এ মাচ লঙ্গার টাইম। তাহলে এই প্যাসেজটা পড়ে আমরা দুইটা আইডিয়া পাই। একটা হলো ওই রাজার রাজত্ব কত বছর, এবং সেইটা সম্পর্কে কিছু হিস্টোরিয়ানদের মধ্যে যেই আর্গুমেন্ট আছে সেটা বলছে লাস্টের দিকে। আর শুরুর দিকে আগের দিনে টম্বগুলা ক্লে দিয়ে বানানো হতো, আর এই রাজার সময়ই প্রথম স্টোন দিয়ে বানানো হয়েছে, একটা বর্ণনা পাওয়া যায়। এখন এই রিলেটেড সেন্টেন্স আমি কোন হেডিংয়ে পাবো? এই যে দেখেন তো, আর্টিফ্যাক্ট অ্যান্ড এরিয়া, এরিয়া নিয়ে কোনো কথা বলে নাই, আর্টিফ্যাক্ট ভেতরের নিদর্শন নিয়ে কথা বলে নাই। এ ডিফিকাল্ট টাস্ক, এখানেও কিন্তু বলে নাই ডিফিকাল্ট টাস্ক, একটা লাইনেও কোথাও কঠিন কাজের কথা মেনশন নাই। এ কিং হু সেভড হিজ পিপল, এই কথাও নাই বি নাম্বার প্যারাগ্রাফে। এ সিঙ্গেল সার্টেইনটি এবং লেস ডেফিনিট ফ্যাক্টস, এটাও দেয়া নাই। ওভারভিউ অফ এক্সটার্নাল বিল্ডিংস, এইটা কিছুটা সত্য হতে পারে, অপশনে রাখতে পারেন, কিন্তু শিওর না। এখন নেক্সট যাই। দ্য আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বারিয়াল স্ট্রাকচার। এখন আমাকে বলেন যে কোনো একজন, এই 5 নাম্বার অপশনটা বেশি ঠিক মনে হয় না 7 নাম্বারটা বেশি ঠিক মনে হয়?
হ্যাঁ, তো ৭ নাম্বার অপশনটা এই যে ডিজাইন অফ বারিয়াল স্ট্রাকচার, মানে আগে ক্লে দিয়ে বানানো হতো, এখন স্টোন দিয়ে বানানো হয়। তাহলে ৭ নাম্বারটা হবে অপশন 2 এর জন্য আনসার 7। প্যারাগ্রাফ 2 সলভ হয়ে গেল। তারপর আমরা যাব প্যারাগ্রাফ 3 তে। The step pyramid has been thoroughly examined and investigated over the last century. Okay. It is now known that the building process went through many different stages. Okay, এটা বানাইতে গেলে অনেক ডিফারেন্ট স্টেজে কাজ করতে হয়েছে। Historian Mark Van D. Meyrup comments on this, writing, much experimentation was involved, which is especially clear in construction of the pyramid in the center of the complex. মানে কমপ্লেক্সের সেন্টারে পিরামিডের যে কনস্ট্রাকশন, এটা দেখলে বোঝা যায় যে অনেক প্ল্যান করে বানানো হয়েছে। ইট হ্যাড সেভারাল প্ল্যানস বিফোর ইট বিকাম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন হিস্ট্রি, পাইলিং 6 লেভেলস অন টপ অফ ওয়ান অ্যানাদার। মানে 6টা লেভেল একটার উপর আরেকটা পাইল করা হয়েছে স্তূপ হিসেবে। দ্য ওয়েট অফ এনর্মাস ম্যাস ওয়াজ আ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স। ওই যে এত ভারী ভারী স্টোন একটার উপর একটা রাখবে, তো এটা বিল্ডার যারা বানাচ্ছিল তাদের জন্য চ্যালেঞ্জ ছিল। হু প্লেস দ্য স্টোনস অ্যাট এন ইনওয়ার্ড ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য মনুমেন্ট ব্রেকিং আপ। তাহলে এইখানে এই প্যারাগ্রাফটা পড়ে বুঝতে পারি যে একটা হিস্টোরিয়ান বলতেছে যে এখানে মাল্টিপল প্ল্যানিং ছিল, আর এটা একটু চ্যালেঞ্জিং কাজ ছিল, কারণ ওদের যে এনরমাস ম্যাস, এত ভর, এটাকে ইনক্লাইনলি ডিজাইন করা হয়েছে। তো এই রিলেটেড কথা প্যারাগ্রাফ সিতে আছে। তো এইটা ডিরেক্ট, এই যে এইখানে আমরা ডিফিকাল্ট টাস্ক পড়েছিলাম, আপনার ইজিলি বুঝে যাবেন যে এটা ডিফিকাল্ট টাস্ক, মানে এটার সাথে ম্যাচ করা হচ্ছে। এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা কিন্তু এই যে ডিফিকাল্ট টাস্ক কেন আমি এটার সাথে ম্যাচ করলাম, কারণ বলেই দিছে যে হু প্লেস দ্য দ্য ওয়েট অফ এন চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, চ্যালেঞ্জ ডিফিকাল্ট, আর বিল্ডিং প্রসেস ওয়েল টু ডিফারেন্ট স্টেজ। এখন ডিফারেন্ট আর ডিফিকাল্ট কিন্তু সেম ওয়ার্ড না, এটা শুনে কিন্তু লাফায় লাফায় দাগায় ফেলা যাবে না, শেষ পর্যন্ত আগে পড়তে হবে, না হলে ভুল হয়ে যেতে পারে বেশি এক্সাইটমেন্টে দাগায় ফেললে। তাহলে সি নাম্বারটাও হলো, সি নাম্বারটা হলো 2, অপশন 2। এখন ডিতে যাই। কয় মিনিট আর সময় আছে? রেকর্ডিং তো শেষ হয়ে 7 মিনিট আছে, ওকে শেষ হবে। ডিতে যাই। ডি নাম্বারে বলছে, ডি নাম্বার প্যারাগ্রাফটা পড়ি। হোয়েন ফাইনালি কমপ্লিটেড, শেষ হয়ে গেছে। দ্য স্টেপ পিরামিড রোজ 60 মিটার হাই অ্যান্ড ওয়াজ দ্য টলেস্ট স্ট্রাকচার অফ ইটস টাইম। ওই সময় সবচেয়ে টলেস্ট। দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ড ওয়াজ দ্য সাইজ অফ এ সিটি। এই যে দেখেন সাইজ, এরিয়া, এই রিলেটেড কথা কিন্তু এই প্যাসেজে শুরু হচ্ছে। অ্যান্ড ইনক্লুডেড এ টেম্পল, কোর্টইয়ার্ড, শ্রাইন, লিভিং কোয়ার্টার, মানে মানুষের জনবসতি, টেম্পল সবকিছুই ছিল। এবং এটা কতটুকু এরিয়া? 60 হেক্টর। এবং ওয়ালটা ছিল 10 মিটার হাই। তারপরে 13টা ফলস ডোর। তারপরে এইসব নিয়ে মানে ওর যে এরিয়া, স্ট্রাকচার, এগুলোর বর্ণনা দিচ্ছে, ফলস ডোর, হ্যান ত্যান, পুরোটা প্যাসেজ আপনার পড়ার দরকার নাই, কারণ আপনি অলরেডি মিনিং বুঝে গেছেন যে এখানে কি জিনিসপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে ডি নাম্বার প্যাসেজটা কি, কোন দুইটা প্রবাবল অপশনের সাথে ম্যাচ করতে পারে? একটা হতে পারে দ্য এরিয়াস অ্যান্ড দ্য আর্টিফ্যাক্টস, আরেকটা হতে পারে অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়াস। দুইটা জায়গাতেই কিন্তু এরিয়া আছে কমন, আপনি কিন্তু কনফিউজড হয়ে গেলেন। দুইটা অপশনে এরিয়া আছে, তাহলে এখন আরো স্পেসিফিকে যাইতে হবে। আর্টিফ্যাক্ট, ভেতরের কোনো নিদর্শন, প্রত্নতত্ত্ব, এইখানে কোথাও ভেতরের কোনো ছোটখাটো জিনিসপত্র, তাদের ব্যবহার্য থালা বাসন, হ্যান ত্যান, এইসব জিনিসপত্র নিয়ে কিন্তু কথা বলে নাই। পুরাটাই এরিয়া, কয়টা ডোর ছিল, ফলস ডোর, তারপর কত মিটার পুরু, অর্থাৎ টোটালি ওদের যে এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়া, এই রিলেটেড কথাই কিন্তু প্যারাগ্রাফ ডিতে বলা হয়েছে। সো ন্যারো ডাউন করলেন, দেখেন আপনাকে কনফিউজ করছিল, দুইটাতেই কিন্তু এরিয়াসের কথা বলা ছিল, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হয়েছে যে এক্সটার্নাল বিল্ডিং, টেম্পল, কোর্টইয়ার্ড, আদার লিভিং কমপ্লেক্স,
এই সব মিলাই আপনি বুঝতে পারছেন যে এক্সটার্নাল বিল্ডিং সবকিছু নিয়ে একটা ওভারভিউ এই প্যারাতে দেওয়া হয়েছে। প্যারাগ্রাফ ইতে যাই। প্যারাগ্রাফ ইতে বলছে দ্য বারিয়াল চেম্বার অফ দ্য টম্ব। টম্বের ভেতরে যেখানে গর্ত করে মরদেহগুলো, ওই যে মমিগুলো রাখা হতো। কিংস বডি ওয়াজ laid to rest and was dug beneath the base of the pyramid. পিরামিডের যে বেসমেন্ট ওটার মধ্যে গর্ত করে রাখা হয়েছে। সারাউন্ডেড বাই এ ভাস্ট মেজ অফ লং টানেলস দ্যাট হ্যাড রুমস অফ টু ডিসকারেজ রবার্স। অর্থাৎ কোনো ডাকাত বা চোর যদি চুরি করতে আসতো, কিন্তু এই ভাস্ট যে মেজ বা এই যে কি বলে, মেইজের বাংলা কি হতে পারে, হিন্দিতে তো ভুল ভুলাইয়া বলে, ওইরকম আর কি, রহস্যময় পথ যেটা। ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস ডিসকভারিজ ফাউন্ড ইনসাইড, এই যে দেখেন পিরামিডের ইনসাইড এ লার্জ নাম্বার অফ স্টোন ভেসেলস। স্টোন ভেসেলস মানে কি, পাথরের কিছু ভেসেল রে আপনি ফুলদানি বা পাত্র এই টাইপের চিন্তা করতে পারেন। তো এই যে আর্টিফ্যাক্ট এগুলাই কিন্তু নিদর্শন, ছোটখাটো নিদর্শন। তার মানে ভেরিয়াস ফর্মস অফ শেপস ভেসেল পাওয়া গেল। তারপর যেগুলা নাম ছিল, কাদের নামে, রুলার যারা শাসক ছিল তাদের নামগুলো ছিল এই পাথরগুলোতে লেখা। আর্কিওলজিস্ট এইসব ভেসেলগুলা টম্বের মাঝখানে পাইছে। And excavated most of the pyramid complex and original stored and proper burial। এত এখানে আর কথা নাই। তাহলে আর্টিফ্যাক্ট বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ছোটখাটো ব্যবহার্য বস্তু, এটা পাওয়া যাচ্ছে প্যাসেজ ইতে। আমার ১ নাম্বারটা আর্টিফ্যাক্ট, এটা পেয়ে গেছি প্যাসেজ ইতে। তাহলে এই যে ১ নাম্বার হলো প্যাসেজ ই। তারপর আবার যেতে হবে প্যাসেজ এফ এ। Unfortunately, all of the precautions and intricate design of the underground network did not prevent ancient robbers to finding a way in. ডি জজার্স, ওই যে যেই রাজাটা ছিল জসেটস, ওর গ্রেভ গুডস মানে ওর যেই কবরের মধ্যে যে মূল্যবান জিনিসগুলো ছিল এবং ওর বডি সবগুলো স্টোলেন হয়ে গেছিল। অ্যান্ড অল আর্কিওলজিস্ট ফাউন্ড ওয়ার এ স্মল নাম্বার অফ হিজ ভ্যালুয়েবল ওভারলুকড বাই দ্য থ্রিস। মানে মূল্যবান জিনিসগুলো নিয়ে গিয়ে চোরগুলা জাস্ট কিছু সংখ্যক যেগুলা কম গুরুত্বপূর্ণ জিনিস এগুলা ফেলে রেখে গেছে। দেয়ার ওয়াজ এনাফ লেফট থ্রু আউট দ্য পিরামিড অ্যান্ড ইটস কমপ্লেক্স হাউএভার টু অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামাজ দ্য আর্কিওলজিস্ট টু এক্সিবিট ইট। এই যে চোর এত দামি দামি জিনিস নেওয়ার পরেও এমন কিছু অমূল্যবান জিনিস রেখে গেছে, সেগুলাও বর্তমানে যে আর্কিওলজিস্ট তাদের কাছে প্রচুর গুরুত্বপূর্ণ এবং অবাক করা বিষয়। তাই তারা এটাকে এক্সকেভেট গর্ত করে স্টাডি করছে। এখন এই রিলেটেড কথা কোন লাইনে পাবো? প্যাসেজ এফ। দ্য কিং হু সেভড, না। এ সিঙ্গেল সার্টেইনটি অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, না। এটা ওই চুরি বা এই রিলেটেড কোনো কথা বলে না। অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডেসপাইট দ্য ফিউ রিমেইন, মানে কি, ওই যে চুরি করার পর অমূল্যবান কিছু জিনিস ফেলে গেছিল, সেটাকেই আমাদের আর্কিওলজিস্টরা অনেক গুরুত্বপূর্ণ ভেবে কি করছে, খুঁড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করছে। তাহলে এফ এর আনসারটা কি? অপশন 8, ভি আই আই আই। এই গেল এফ নাম্বার। এখন লিঙ্কটা শেষ হয়ে যাবে, নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি, জয়েন করেন সবাই, টাইম শেষ।